প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার 11-এর ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমি পরমাণুর গঠনের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। আগের দিনে আমরা পরমাণুর গঠন শুরু করেছিলাম, আজকে আমরা তার পরের অংশটুকু শুরু করছি। তো শুরু করার আগে তোমাদেরকে বলি, ভালো থাকো, ভিডিওটা ভালো করে দেখো। তো শুরু করছি আজকের টপিকস, পরমাণুর গঠনের দ্বিতীয় অংশ। তো প্রথম অংশে আমি তোমাদের আলোচনা করেছিলাম, যেখান থেকে শেষ করেছিলাম তার পরের থেকে শুরু করছি। আজকে প্রথমেই আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোডায়াফার, আইসোস্টার। এটা নিয়ে আলোচনা করছি। মোটামুটি তোমরা প্রথম তিনটে মাধ্যমিকে পড়েছো, আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এই তিনটে টেনে পড়েছো। তবু আর একবার আমি একটু আলোচনা করে যাচ্ছি। আইসোটোপ কাকে বলে? যে সমস্ত পরমাণুগুলির প্রোটন সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা আলাদা থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদেরকে বলা হয় আইসোটোপ। যেরকম উদাহরণ বলি, হাইড্রোজেনের আইসোটোপ তিনটে, 1, 1, 1, 2, 1, 3। এদেরকে বলা হয় প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। ঠিক একই রকম ভাবে অক্সিজেনের আইসোটোপ আছে, অক্সিজেনের 8, 16, অক্সিজেনের 8, 17, অক্সিজেনের 8, 18। দেখো এখানে পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা হয়েছে, তার কারণ এখানে নিউট্রন সংখ্যা আলাদা আছে। তো আমরা আইসোটোপ পড়লাম। এবারে আইসোবার। আইসোবার মানে ভর সংখ্যা সমান। যে সমস্ত পরমাণুগুলির ভর সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোবার বলে। যেরকম আর্গন 18, 40, ক্যালসিয়াম 20, 40। এই দুটো পরস্পরের আইসোবার বলে। আইসোবার মানে ভর সংখ্যা সমান। ক্লিয়ার ব্যাপারটা? এবার হচ্ছে আইসোটোন। আইসোটোন কাকে বলে? যে সমস্ত পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান থাকে তাদেরকে বলা হয় আইসোটোন। একটা উদাহরণ বলি, জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো হিলিয়াম 2, 4 আর হাইড্রোজেন মানে ট্রিটিয়াম 1, 3। দেখো এখানে নিউট্রন সংখ্যা দুটো আছে, এখানেও নিউট্রন সংখ্যা দুটো আছে, সুতরাং এদেরকে পরস্পরের বলা হয় আইসোটোন। আইসোটোন, টোন মানে নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে, অর্থাৎ নিউট্রন সংখ্যা সমান। আইসোবার মানে ভরে, দেখো ভরে র রয়েছে, আইসোবারে র রয়েছে, অর্থাৎ এইভাবে মিলিয়ে আইসোবার, আইসোটোন, আইসোটোপ। প্রোটন, প্রোটনে প রয়েছে, আইসোটোপে প আছে, সুতরাং প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ, ভর সংখ্যা সমান হলে আইসোবার, নিউট্রন সংখ্যা সমান হলে আইসোটোন। এখন আমরা পড়ব আইসোডায়াফার। যে সমস্ত পরমাণুগুলি নিউট্রন এবং প্রোটনের পার্থক্য একই তাদেরকে বলা হয় আইসোডায়াফার। একটা উদাহরণ বলি, জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো ইউরেনিয়াম 92, 238। এটা থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 কমে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে। তাহলে এখান থেকে যে 4 বেরিয়ে গেলে যে পরমাণুটা তৈরি হয় তার ভর সংখ্যা হয় 234 এবং 4 বেরিয়ে গেলে এখান থেকে 2 বেরিয়ে গেলে 90 হবে, অর্থাৎ থোরিয়াম হবে নিউক্লিয়াসটা।
TH, থোরিয়াম 90 ভালো করে খেয়াল করো, আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 কমে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে। এইবার দেখো এখানে নিউট্রন সংখ্যা কত আছে আর প্রোটন সংখ্যা কত আছে সেটা বের করি। এটা প্রোটন সংখ্যা 92, নিউট্রন সংখ্যা 6, 146। দেখো এখানে প্রোটন সংখ্যা কত 90, নিউট্রন সংখ্যা 4, তাহলে নিউট্রন আর প্রোটনের পার্থক্য কত n মাইনাস পি কত 4, 9 আর 5 হচ্ছে 14। ঠিক একই রকম ভাবে দেখো এখানে 4, 9 আর 5 থাকে 14, অর্থাৎ নিউট্রন প্রোটনের পার্থক্য সমান। তাহলে এই দুটো পরমাণু পরস্পরের আইসো ডায়াফার। আই রিপিট এগেইন, ইউরেনিয়াম 9238 এবং থোরিয়াম 234 এরা পরস্পরের আইসো ডায়াফার। এখন আমরা পড়ব আইসোস্টার। আইসোস্টার কাকে বলে? যে সমস্ত অণুতে ইলেকট্রন সংখ্যা একই কিন্তু পরমাণু আলাদা আলাদা পরমাণু দিয়ে তৈরি যে সমস্ত পদার্থ তাদেরকে বলা হয় আইসোস্টার। উদাহরণ বলছি, উদাহরণ হলো কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, দ্যাট ইজ N2O আর CO2। দেখো এই দুটোর মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান আছে, দুটোতেই 22টা করে ইলেকট্রন আছে। 7 × 14 আর এখানে 8টা আছে, 14 আর 6 20 আর 2 22, এখানে 22টা আছে, এখানে 8 × 2 = 16 আর 6 22। সুতরাং দেখো এই দুটোকে পরস্পরের আইসোস্টার বলে। তো আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ডায়াফার, আইসোস্টার বললাম। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, গতিবেগ এবং তরঙ্গ সংখ্যা। এই 4টে জিনিস ভালো করে পড়ব। তো তোমরা তরঙ্গ সম্পর্কে আইডিয়া পেয়েছো। আরো একটা উদাহরণ দিয়ে বলি, পুকুরে যদি বড় কোনো বস্তু, সে মনে করো একটা ইট ছুঁড়ে মারলে, তাহলে পুকুরের জল কিরম তরঙ্গায়িত ভাবে যায়, ঢেউ খেলানো অবস্থায় যায়। সে মনে করো এরকম একটা শীর্ষ অবস্থায় তরঙ্গ যাচ্ছে। তাহলে এই যে তরঙ্গের দুটো শীর্ষবিন্দুর যে দূরত্ব তাদেরকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি। এর একক হচ্ছে সেন্টিমিটার, মিটার ইত্যাদি। ওকে, এখন আমরা কম্পাঙ্ক বলবো প্রতি সেকেন্ডে। তো আমরা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করছিলাম। তরঙ্গ দৈর্ঘ্য হলো একটি তরঙ্গের উপরি পৃষ্ঠের দুটো শীর্ষবিন্দুর দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। এর একক হচ্ছে সেন্টিমিটার। এখন আমরা পড়ব কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক নিউ দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে সিপিএস বা সাইকেলস পার সেকেন্ড। এরপরে আমরা নিউ দ্বারা প্রকাশ করি কম্পাঙ্ককে। এবার আমরা
গতিবেগ পড়ব। 1 সেকেন্ডে আলো যতটা তরঙ্গ দৈর্ঘ্য যায় তাকে বলা হয় তরঙ্গ গতিবেগ। গতিবেগকে আমরা সাধারণত সি অক্ষর দ্বারা প্রকাশ করি। গতিবেগ হচ্ছে সি। আর এখন আমরা পড়ব তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাকে নিউ বার দ্বারা প্রকাশ করা যায়। তরঙ্গ সংখ্যা কাকে বলে? 1 সেন্টিমিটার দূরত্বে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্কে যতগুলো তরঙ্গ থাকে সেই সংখ্যাকেই বলা হয় তরঙ্গ সংখ্যা বা নিউ বার। এই নিউ বার এবং গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য এদের মধ্যে সম্পর্ক আছে, সেটা আমি এখন বলছি। সম্পর্কটি হলো সি ইজ ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, অর্থাৎ গতিবেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আর এই গতিবেগের একক আমরা জানি সেন্টিমিটার পার সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা তিনটে সম্পর্ক নির্ণয় করতে পারি। ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, বা নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আবার নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এই সম্পর্কগুলো আমরা পেতে পারি। এখন আমরা আলোক রাসায়নিক ক্রিয়া বলে একটা টপিকস পড়ব, খুব ইন্টারেস্টিং টপিকস। কোনো ধাতু বা ক্ষার ধাতুর উপরে যখন আলো পড়ে তখন সেই ধাতু বা ক্ষার ধাতু থেকে ইলেকট্রন বেরিয়ে আসে, এটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। ওকে, এখন আমরা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পড়ব সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তু বিকিরণ। কৃষ্ণ বস্তু কাকে বলে? যে সমস্ত বস্তু একই সঙ্গে আলো শোষণ এবং বিকিরণ করে তাদেরকে বলা হয় ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তু। এই কৃষ্ণ বস্তু থেকে আলো বিকিরণ হওয়াকে বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ। বিজ্ঞানী প্লাঙ্ক এই ব্ল্যাক বডি রেডিয়েশনের বা কৃষ্ণ বস্তু বিকিরণের উপর ভিত্তি করে কতগুলো তথ্য দিয়েছিলেন, সেটাকে বলা হয় বিজ্ঞানী প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, খুব ইম্পর্টেন্ট। এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো সংশোধন করেছিলেন। তো আমরা প্লাঙ্কের কোয়ান্টাম তথ্যগুলো বলছি। 1 নম্বর, শক্তির শোষণ বা বিকিরণ কখনো নিরবিচ্ছিন্নভাবে হয় না, একটা নির্দিষ্ট প্যাকেট আকারে নির্গত হয়। আমি আবার বলছি, যখন কোনো বস্তু শক্তি শোষণ বা বিকিরণ করে তখন সেটা কন্টিনিউয়াসভাবে বা নিরবিচ্ছিন্নভাবে হয় না, অর্থাৎ একদম টানা শক্তির শোষণ বা বিকিরণ কখনোই হয় না, একটা গ্যাপে গ্যাপে সেটা হয়। যেরকম গাছেরা যখন খাদ্য তৈরি করে তখন তারা সূর্যের থেকে ফোটন কণা শোষণ করে, কিন্তু এটা একদম কন্টিনিউয়াসভাবে হয় না, একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে হয়। তাহলে এই শক্তির শোষণ বা বিকিরণ একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে হয়, কন্টিনিউয়াসভাবে হয় না। একেই বলা হয় শক্তির শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না, নির্দিষ্ট প্যাকেট আকারে নির্গত হয়। ওই প্যাকেটটাকেই বলা হয় এক একটা কোয়ান্টাম। ঠিক আছে? আর এই একটা কোয়ান্টামে যতটা শক্তি থাকে সেই শক্তি ওর যে
তরঙ্গ বা কম্পাঙ্ক তার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা যদি আমরা যদি ফোটনের শক্তি অর্থাৎ কোয়ান্টামের শক্তি যদি ই ধরি এবং তার থেকে নির্গত তরঙ্গের কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে আমরা লিখতে পারি ই ইজ প্রপোর্শনাল টু নিউ বা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এটাকে বলা হয়, এই এইচ হচ্ছে ধ্রুবক, একে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক। আবার বলছি, এটাকে বলা হয় প্লাঙ্ক ধ্রুবক। নাম্বার 3, আলোর ক্ষেত্রে এটাকে, এই কোয়ান্টামটাকে বলা হয় ফোটন কণা দ্বারা অভিহিত করা হয়। নাম্বার 4, এই যে শক্তির বিকিরণ বা শোষণ, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যার সরল গুণিতকে নির্গত হয়। অর্থাৎ ই সমান সমান এইচ নিউ, 2h নিউ, 3h নিউ, 4h নিউ বা 6h নিউ, এরকম একটা পূর্ণ সংখ্যার সরল গুণিতকে নির্গত হয়। এরা কখনোই ভগ্নাংশ অনুপাতে নির্গত হয় না, যেমন এরকম ভাবে নির্গত হয় না। অর্থাৎ ই সমান সমান 1.3h নিউ বা 2.4h নিউ বা 3.1h নিউ, এই আকারে কখনো শক্তি নির্গত হয় না। অর্থাৎ শক্তি সবসময় পূর্ণ সংখ্যার সরল গুণিতকে নির্গত হয়। ওকে, তো প্লাঙ্কের কোয়ান্টাম তথ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে। প্রসঙ্গত বলে রাখি, এই যে প্লাঙ্কের ধ্রুবক এইচ, এর মান হলো 6.626 into 10⁻⁻27 আর্গ সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে এর মান কত হবে? 6.626 into 10⁻34 জুল সেকেন্ড। ওকে, তো এইবার আমরা যে জিনিসটা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে বোরের থিওরি বা বোরের তত্ত্ব। ভালো করে খেয়াল করো, বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলকে, যে ত্রুটি ছিল পরমাণু মডেলের, সেই ত্রুটিটাকে রেকটিফাই বা সংশোধন করেছিলেন এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল ত্রুটি আমরা আগের দিন পড়েছি। ত্রুটিগুলো ছিল যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে বেষ্টন করে ঘুরতে থাকে, তখন তারা ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের উপরে পড়বে। এবং 2 নম্বর হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা রেখা বর্ণালী পাই, এটা আমরা আগের দিনে আলোচনা করেছিলাম। তো বিজ্ঞানী নিলস বোর এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো ব্যাখ্যা করেছিলেন। তিনি কতগুলো সূত্র দিয়েছিলেন বা তথ্য দিয়েছিলেন, তাকে বোরের তথ্য বলা। 1 নম্বর তথ্য, ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে বেষ্টন করে ঘোরে, তখন তারা নির্দিষ্ট ব্যাসার্ধের কয়েকটা কক্ষপথে ঘোরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ ছাড়া তারা অন্যান্য কক্ষপথে ঘুরতে পারে না। এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথগুলোকেই বলা হয় প্রধান শক্তি স্তর বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রধান শক্তি স্তরগুলোকে আমরা কে, এল, এম, এন, ও, পি, কিউ, এরকম 7টা শক্তি স্তরের নাম দিয়েছি আমরা। কে, এল, এম, এন, ও, পি, কিউ, 1, 2, 3, 4, 5, 6, 7। এদেরকে ছোট হাতের এন দ্বারাও প্রকাশ করা যায়। অর্থাৎ ছোট হাতের এন দিয়ে যদি প্রকাশ করি,
তাহলে কে এর ক্ষেত্রে n এর মান 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই মুখ্য শক্তি স্তরের ক্ষেত্রে এই ছোট হাতের এনটাকেই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য শক্তি স্তর বলা হয়। এর মান যদি 1 হয় কে শক্তি স্তর নির্দেশ করে, 2 হলে এল, 3 হলে এম, 4 হলে এন, 5 হলে ও, 6 হলে পি, 7 হলে কিউ। এরকম 7টা নির্দিষ্ট ব্যাসার্ধের শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘোরে। এই শক্তি স্তর ছাড়া অন্য শক্তি স্তরে ইলেকট্রনগুলো ঘুরতে পারে না। এই শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো ঘুরবে তখন তাদের কৌণিক ভরবেগ NH/2π এর সঙ্গে সমান হবে। আমি আবারও বলি যে এই শক্তি স্তরগুলোর শক্তি কিন্তু নির্দিষ্ট, এদের শক্তি পরপর দূরত্ব অনুযায়ী বাড়ে এবং ব্যাসার্ধ দূরত্ব অনুযায়ী বাড়ে। সবচেয়ে কাছে যে থাকে তার ব্যাসার্ধ সবচেয়ে কম, তারপরে আস্তে আস্তে ব্যাসার্ধগুলো বাড়তে থাকে। আমি একটা চিত্র দিয়ে দেখাই। ধরো এটা নিউক্লিয়াস, এখানে বেষ্টন করে কে আছে, এখানে এল আছে, এরকম করে এটা এখানে এম আছে। এরকম একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ পরপর পরপর ব্যাসার্ধ বাড়তে বাড়তে যায় এবং এদের শক্তিও পরপর বাড়তে থাকে। এবং এই শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো ঘোরে তখন তাদের কৌণিক ভরবেগ হয় তো আমরা বলছিলাম যে প্রধান শক্তি স্তরগুলির নাম কে, এল, এম, এন ও পি, কিউ। এই শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো ঘোরে তখন তাদের কৌণিক ভরবেগ হয় NH/2π এবং এই শক্তি স্তরগুলি পরপর তাদের শক্তি পরপর বাড়তে থাকে। সে যদি আমরা কে শক্তি স্তরে কোনো ইলেকট্রন ঘোরে তখন তাদের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু NH/2π। তো এখানে কে ক্ষেত্রে n এর মান 1, সুতরাং কে ক্ষেত্রে কৌণিক ভরবেগ হবে h/2π। এটা বলে রাখি, কৌণিক ভরবেগ কাকে বলে। সাধারণত আমরা জানি ভর এবং বেগের সমন্বয়ে তৈরি রাশিটাকে বলা হয় ভরবেগ। আর যখন একটা কণা ঘুরে কোনো কিছুকে বেষ্টন করে তখন তাদের ব্যাসার্ধ যদি r হয়, মাস m হয়, ঠিক আছে, আর ভেলোসিটি যদি v হয় তাহলে তাদের কৌণিক ভরবেগ হয় mvr। সুতরাং এখানে mvr ইকুয়াল টু NH/2π। তো এখানে কে কক্ষে যদি ইলেকট্রন ঘোরে তখন তার কৌণিক ভরবেগ হয় h/2π। এরকম ভাবে যদি m কক্ষে ঘোরে তাহলে এখানে n এর মান 3 বসাতে হবে, তাহলে 3h/2π হবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই ধরনের অঙ্ক খুব পরীক্ষায় আসে, এমসিকিউ প্রশ্ন, যে কোনো একটা ইলেকট্রন যদি m কক্ষে ঘোরে তাহলে তার কৌণিক ভরবেগের মান কত হবে, 4টে অপশন দেওয়া থাকে। ওকে, তাহলে আমরা আজকে বোর্ডের প্রথম স্বীকার্যটা পড়লাম, পরের দিনে পরপর স্বীকার্যগুলো পড়ব। আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ।